বৈপ্লবিকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রথমবারের জন্য এসেছেন তাদেরকে ওয়েলকাম। চাইলে আমাদের কন্টেন্ট চেক করতে পারেন। আমরা মূলত ক্লাসিক, কন্টেম্পোরারি, ফিকশন এই সমস্ত নিয়ে আলোচনা করি। যদি কন্টেন্ট ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক। তো থাম্বনেল দেখে অলরেডি জেনে ফেলেছেন যে আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ভিডিও। সেটা ইন্ডিপেন্ডেন্স ডে দুদিন পরে এসছে, তার কারণ আমার শরীর সুস্থ হচ্ছে কিন্তু পুরো সুস্থ নয়। কথা বলতে এখন একটু অসুবিধা ছিল, কাশি হচ্ছিল, খুব কাজকর্মের চাপ ছিল, সব মিলিয়ে দুটো দিন পরে লেট হয়ে কিন্তু ফাইনালি এসে পৌঁছাচ্ছে ভিডিওটা। তো যেটা মনে হচ্ছিল যে কারণে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স ডে এই স্বাধীনতা দিবস যখনই আমাদের আসে আমাদের প্রধান যেটা কর্তব্য হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হোক, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লিখে দিয়ে আমরা বেরিয়ে যাই এবং কর্তব্য এবং দেশের প্রতি যা কিছু করার আছে সেটা ওখানেই শেষ হয়ে যায়। এবং ইন্ডিপেন্ডেন্স কী করে এসেছিল, স্বাধীনতা কী করে এসেছিল, কীরকম সংগ্রাম হয়েছিল তা নিয়ে আমরা খুব একটা পড়াশোনা এখন আর করি না। অনেকের সেটা কাজও নয়, তার কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় রয়েছে, বিভিন্ন স্ট্রিমে রয়েছে, সবার পক্ষে এই সম্বন্ধে জানা সম্ভব নয়। কিন্তু একটা বেসিক, যদি আমি একটু জাস্ট পাতা উল্টিয়ে একটা বেসিক ধারণা করতে চাই, তাহলে কিছু বই বা কীভাবে সেটা করতে পারি, সেই ধারণাটা কীভাবে হতে পারে। এবার স্বাধীনতা, ইতিহাস, মডার্ন ইন্ডিয়া, ফ্রিডম স্ট্রাগল এইসব সম্বন্ধে জানার জন্য অনেক পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো আমি একবার বলে দিই। প্রথম যে পদ্ধতি আমাদের ইতিহাস জানার, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেত্রীদের ইতিহাস সম্বন্ধে জ্ঞানগর্ভ বক্তৃতা শুনে আমরা প্রচুর জ্ঞান অর্জন করতে পারি। এইভাবে পড়াশোনা বা ইতিহাস সম্বন্ধে জানাটা এই মুহূর্তে খুব পপুলার, খুব কার্যকরীও। আচ্ছা, গেল। দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন হোয়াটসঅ্যাপে বিভিন্ন যে ফরওয়ার্ড আসে ইতিহাস সম্বন্ধে আমাদের রাজনৈতিক নেতানেত্রীদের থেকে পাওয়া বা নিজেরাই বানিয়ে আমাদের ফ্রিডম স্ট্রাগল, ইতিহাস, স্বাধীনতা সংগ্রামী তাদের সম্বন্ধে নানা রকম সুন্দর সুন্দর বক্তব্য আসে। এভাবেও জানা যায় আমাদের ইতিহাসের কথা। এছাড়া ফেসবুকে নানা রকম পোস্ট তো পাওয়াই যায়, সে সমস্ত জায়গা থেকেও খুব সুন্দরভাবে ইতিহাস সম্বন্ধে আমরা জানতে পারি। এবং এগুলোর মধ্যে ইতিহাস জানার যে সবচেয়ে খারাপ পদ্ধতি, সেটা হচ্ছে বেশ কিছু বইপত্র পড়ে ফেলা। এটা খারাপ পদ্ধতি। এই পদ্ধতি এই মুহূর্তে জনপ্রিয় নয়, কিন্তু তবুও আমরা একটু পরিশ্রম করে সেই খারাপ পদ্ধতির দিকেই যাব। এবং সেই কারণেই আজকে বেশ কিছু মডার্ন ইন্ডিয়া সম্বন্ধে এবং ফ্রিডম স্ট্রাগল সম্বন্ধে জানার জন্যে বেশ কিছু বইয়ের রেকমেন্ডেশন এই চ্যানেলে দেবো। যারা আপনারা ইতিহাস নিয়ে ইন্টারেস্টেড, কী করে স্বাধীনতা এসেছিল, স্বাধীনতা আসার আগের মুহূর্তে, যেটাকে মডার্ন ইন্ডিয়া পিরিয়ড বলা হয়, তো সেই পিরিয়ডটা কীভাবে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা কীভাবে কাজ করছিলেন সেই সম্বন্ধে জেনে নিই আজকে। চলুন। ডিসক্লেমার প্রথমেই দিয়ে দেওয়াটা জরুরি, কারণ ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে কথা বলতে গেলে বিভিন্ন মানুষের গায়ে বিভিন্ন রকমভাবে লেগে যেতে পারে। ওই জন্য প্রথমে ডিসক্লেমার দিয়ে নিই। যা যা বইয়ের রেকমেন্ডেশন এখানে থাকবে সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আপনার পছন্দ হতে পারে, পছন্দ যে হতেই হবে তার কোনো মানে নেই, অপছন্দ হলেও হতে পারে। যদি মনে হয় যে কোনো বই আমি ইনক্লুড করিনি, তাহলে আপনি অবশ্যই কমেন্ট সেকশানে সেটা লিখে দিতে পারেন। আমি খুব ভালোই লাগবে আমার, বাকিরাও জানতে পারবে। সব বই যে আমি জানি এরকম কোনো ব্যাপারই নয়। যেটুকু আমার সীমিত জ্ঞান, ইন মাই নট সো হাম্বল ওপিনিয়ন, সেটুকু আমি অবশ্যই শেয়ার করে দেবো। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, এখানে কোনো শিবির, গান্ধী শিবির, নেতাজি শিবির ইত্যাদি ABCD শিবির কাউকেই ফ্যান সার্ভিস করার জন্যে এই রেকমেন্ডেশন নয়। যেগুলো সঠিক মনে হয়েছে আমার মডার্ন ইন্ডিয়ার ইতিহাস জানার জন্যে, সেগুলোই দেওয়া হয়েছে। তাতে কারো ভালো লাগলেও ভালো, খারাপ লাগলেও খারাপ, কিছু বলার নেই। এই আচ্ছা, বইয়ের যে রেকমেন্ডেশন দেবো সেই রেকমেন্ডেশনকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল অ্যান্ড বায়োগ্রাফিক্যাল স্টাডিজ, আর 2 নম্বরটা হচ্ছে সিম্পল হিস্ট্রি, আর কি ওই পিরিয়ডের হিস্ট্রি, পার্টিকুলার কোনো কারোর বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি ধরনের লেখা নয়। এই দুটো সেগমেন্টে ভাগ করেছি। তো এবারে বায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফিক্যাল সেগমেন্টটা দিয়ে শুরু করি। প্রথমেই যেটা দেখাবো, আচ্ছা, বাংলা এবং ইংরাজি বই একসঙ্গে মেলানো মেশানো রয়েছে, তার কারণ সব ভালো বইয়ের বাংলা অনুবাদ নেই, আর নইলে আমার কাছে নেই। দুটোর যে কোনো একটা হবে। আমার কাছে যা আছে, আপনারা যদি ধরুন কোনো ইংরাজি বই দেখালাম, আপনি বাংলায় পড়তে চাইছেন, একটু কাইন্ডলি খোঁজ করে নেবেন, কারণ সেটা আমার জানা নেই। প্রথম বইটা হচ্ছে ইন্ডিয়ান পিলগ্রিম, সুভাষচন্দ্র বোসের অটোবায়োগ্রাফি। খুব পপুলার নয় কোনো এক অদ্ভুত কারণে, অবশ্যই পড়া দরকার। তার মুখের কথা, তার নিজের লেখনীতে
এখানে সুভাষ বোসের কিন্তু পুরো জীবনী আর ধরা নেই, মানে তার জীবনের শেষ পর্যন্ত তিনি আপডেট করতে পারেননি, কিন্তু যেটুকুই লিখেছেন আমার মনে হয় সোনার খনি। মনে হওয়ার কিছু নেই এখানে, আমার সত্যিই সোনার খনি। বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি পাবেন, এবং তার নিজের মতাদর্শ নিজের লেখায় ফুটে তুলেছেন। তো অবশ্যই এটা পড়বেন। এটার দাম খুব বেশি নয়, দেখি দামটা বলতে পারি নাকি। 155 টাকা দাম লেখা রয়েছে। 2022 সালে কেনা এই বইটা আমার একেবারেই। আর এই বইয়ের তো মূল্য দাম দিয়ে পরিমাপ করা যাবে না। শেষে সুভাষবাবুর নিজের হাতের লেখায় চিঠি রয়েছে একটা। তো অবশ্যই এটা পড়বেন, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, সুভাষ বোসের নিজের অটোবায়োগ্রাফি, ন্যাচারালি নিজের। দ্বিতীয় যেটা বলবো, সুভাষ বোস রচনাবলী আছে 11টা খণ্ড, যদ্দূর সম্ভব, আমি ভুল হতে পারি, কেউ যদি জেনে থাকেন সঠিক নাম্বারটা বলতে পারেন। তার এই কাশিটার জন্যই ভিডিও কম বানাতে পারছি। যাই হোক, তার নিজের জীবনের সারা জীবনের চিঠি চাপাটি যা কিছু লিখেছেন, প্রবন্ধ, সমস্ত কিছুই কিন্তু 11টা খণ্ডের মধ্যে ধরা আছে। আমার কাছে আনফর্চুনেটলি 11টা খণ্ড নেই, এখনও নেই, কোনো এক সময় হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম খণ্ড, যেরকম দেখতে পাচ্ছেন। এই প্রথম খণ্ডে আপনাদের জন্য একটা খুব সুখবর আছে, যাদের ইংরাজি ভাষায় একটু সমস্যা আছে। সেটা হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, যেটা আপনাকে দেখালাম আপনাদের, তারই বাংলা অনুবাদটাও সুভাষবাবুরই করা। ভারত পথিক এই বাংলা অনুবাদে পুরো এটাই তোলা রয়েছে, আর অটোবায়োগ্রাফিটা তোলা রয়েছে। তো এখান থেকেও পড়তে পারেন, পুরোপুরি বাংলায়, বেশ ভালো। তার সঙ্গে অসংখ্য চিঠি চাপাটি সারা জীবন যাদেরকে লিখেছিলেন, তাকে কেউ চিঠি লিখেছে, সেই সমস্ত এখানে রয়েছে। সুভাষ বোস সম্বন্ধে যারা ইন্টারেস্টেড, যারা ওনাকে ভক্তি শ্রদ্ধা করেন না এমন হয়তো খুবই কম, তবুও বলার কথা বলা। প্রথম খণ্ড সংগ্রহ করতে পারেন আনন্দ পাবলিশার্সের। দামটা এখন একটু দেখে নেবেন। আমি কিনেছিলাম হচ্ছে এটা 2013 সালে, তখন দাম ছিল 120 টাকা। এই মুহূর্তে হয়তো 120 টাকায় শুধু আপনি এই পেপারটা পাবেন, এই কভারটা পাবেন। পুরো বই 120 টাকায় তো আর আসবে বলে মনে হয় না, অন্তত 1000 টাকা হয়ে গেলেও আমি আশ্চর্য হব না। এটা গেল প্রথম খণ্ড সুভাষ বোসেরই। দ্বিতীয় খণ্ডটাও আমার কাছে রয়েছে। এটার মধ্যেও প্রচুর চিঠি চাপাটি রয়েছে, বেশ কিছু লেখা রয়েছে, প্রবন্ধ রয়েছে বেশ কিছু। দেখি আমি সূচিপত্রটা বার করতে পারি নাকি। প্রচুর কিছু ভারতীয়, আমি বরং আপনাদের দেখিয়ে দিই সূচিপত্রটা। আপনারা চাইলে এখানে ভিডিওটাকে পজ করে সূচিপত্রটা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো বুঝতেই পারছেন প্রচুর জিনিসপত্র রয়েছে। ভীষণই প্রিয় আমার এই দুটো বই, কিন্তু তার সঙ্গে দুঃখের সাথে জানাচ্ছি সুভাষবাবুর এই যে রচনাবলী, আমার কাছে মাত্র এই দুটো খণ্ডই আছে। আমি নিশ্চয়ই এটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব ভবিষ্যতে। এর পরবর্তী যে বই, সেটাও আমার কাছে ভীষণ পছন্দের। সুগত বসুর লেখা দেশনায়ক, সুভাষচন্দ্র বসুর বায়োগ্রাফি বলা যেতে পারে। আনন্দ পাবলিশার্সের বই, যথেষ্ট মোটা বই, পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। এই বইটা অ্যাকচুয়ালি প্রথমে বাংলায় বেরোয়নি, এটা ইংরাজিতে বেরিয়েছিল। হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট সুভাষচন্দ্র বোস অ্যান্ড ইন্ডিয়াজ স্ট্রাগল এগেনস্ট এম্পায়ার বাই সুগত বসু। 2011 সালে বইটা বেরিয়েছিল, বাংলায় অনুবাদ হয় 2013 সালে। আমি এটা 2013 সালেই কিনেছিলাম। তখন দাম ছিল হচ্ছে 400 টাকা। অ্যাগেন কোনো মানে হয় না দাম নিয়ে চিন্তাভাবনা করার। এখন দাম 700-800 1000 হলেও আশ্চর্য হব না। কিন্তু ভীষণই ভালো বই। বইয়ের কোয়ালিটি, আমি অন্তত বইয়ের কোয়ালিটিই দেখি সবসময়। আমার 100-150 টাকায় 10টা বই কিনে ফেলার কোনো ইচ্ছা জীবনে থাকে না। দরকার হলে 1000 টাকা দিয়ে একটা বই কিনবো, সেটাই পড়বো, সমৃদ্ধ হব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাই আমার বই পড়ার মোটো বলতে পারেন। আমি কম দামে প্রচুর বালখিল্য বই কিনে লাইব্রেরি নষ্ট করতে চাই না। এরপরে এটা একটা অটোবায়োগ্রাফি,
B.R. আম্বেদকরের বাবা সাহেব আম্বেদকর ওয়েটিং ফর ভিসা। ভীষণই ছোট একটা বই, আপডেট করেননি উনি। প্রথম দিককার জীবনের বেশ কিছু অভিজ্ঞতা তুলে ধরা রয়েছে, কিন্তু B.R. আম্বেদকরের অটোবায়োগ্রাফি পড়াটা খুব জরুরি। তার কারণ স্বাধীনতা এবং তার ঠিক আগের সময়ে যাদেরকে কোট আনকোট লোয়ার কাস্ট বা শূদ্র বলা হয়, সেই সমাজটার কী অবস্থা ছিল এবং সেখান থেকে রিজার্ভেশনের ফলে কী হলো, সেই পুরো স্পেকট্রামটা ধরতে গেলে এই বই পড়া দরকার। B.R. আম্বেদকর সাহেবের থট প্রসেস ধরতে গেলেও এই বইটা পড়াটা দরকার। আম্বেদকর সাহেব সারা জীবনে প্রচুর বই লিখেছেন, এটা তার অটোবায়োগ্রাফি। বাকি বইগুলো একই রকমভাবে রেলিভেন্ট, কিন্তু এইটা এই মুহূর্তে দেখানো গেল। এরপর যাকে ছাড়া ফ্রিডম স্ট্রাগলের কথা একেবারেই অসম্পূর্ণ, এদের সবাইকে ছাড়াই অসম্পূর্ণ, এই ভদ্রলোক দ্য হাফ নেকেড ফকির, তার লেখা তো পড়তেই হবে। এটা গান্ধীর অটোবায়োগ্রাফি, মাই এক্সপেরিমেন্ট, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ভীষণই ভালোর থেকে বড় কথা, ভীষণই সাহসী লেখা। এর মধ্যে বইটার নাম যেরকম এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এর মধ্যে এমন এমন কথা উনি লিখেছেন যেগুলো সাধারণ মানুষ তার অটোবায়োগ্রাফিতে তুলে ধরবে না। সে কথাগুলো কি, সেগুলো বলে এই ভিডিওটাকে আর এলঙ্গেটেড করব না। তো এটাই বলতে পারি, সাহসী লেখা খুব। এরকম লেখা গান্ধী ছাড়া হয়তো কেউ নিজের অটোবায়োগ্রাফিতে লিখতো না। জেম পড়তেই হবে। যদি আপনাদের ইংরাজিতে অসুবিধা থাকতেই পারে, তাহলে এর প্যারালাল রিডিং বাংলায় একটা খুব সুন্দর বই আছে, সেটা নির্মল মুখোপাধ্যায়ের প্রভু আমার প্রিয়। এটা দেশে ধারাবাহিকভাবে বেরিয়েছিল। আমার কাছে দেশে ধারাবাহিকভাবে যেটা বেরিয়েছিল সেটাও কেটে বাঁধানো আছে, কিন্তু বইটা আমার পড়তে পড়তে এত ভালো লেগেছিল যে তার পরবর্তীতে আমি এই বইটা কিনে নিই। এটা আমি কিনেছিলাম 2024 সালে, দাম ছিল 500। এটা এখনও 500 টাকাই দাম আছে, পড়তে পারেন। গান্ধীর অটোবায়োগ্রাফি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথের এটা বঙ্গানুবাদ নয়, কিন্তু অনেকটাই সেই ধারা এবং সেই সময়কালটাকে ধরে নিয়ে এগোনো হয়েছে। কিন্তু এখানে আরও গান্ধী সম্বন্ধে আরও কিছু রিসার্চ ওয়ার্ক আছে, কাজকর্ম আছে। লেখক নির্মল মুখোপাধ্যায় যখন এটা লিখছিলেন তখন উনি আরও অনেক রিসার্চ করেন, বেশ কিছু লাইব্রেরি ঘুরে বেশ কিছু তথ্য এখানে এক্সট্রা আছে। তবে একটা জিনিস এখানে বলে দেওয়া ভালো, যে এক্সপেরিমেন্ট উইথ ট্রুথের যে টোটাল যে পুরো যে সময়কালটা, সেই সময়কালটাই কিন্তু এটা নয়। এটা ভারতে এসে পৌঁছানো গান্ধীর, এবং যদ্দূর সম্ভব তারপরে শুধু চৌরি চৌরা পর্যন্ত কভার করা আছে, বাকিটা কিন্তু কভার করা নেই। বাই এনি চান্স আমি লেখককেও বলেছি, নির্মলবাবুকে আমি বলেছি এটা, আনন্দ পাবলিশার্সের যদি কেউ দেখেন তাহলে আমি রিকোয়েস্ট করব যে লেখককে দিয়ে বাকি যে অংশটা আছে গান্ধীর একেবারে ফ্রিডম স্ট্রাগল মানে ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত বা তার মৃত্যু পর্যন্ত, এই সময়কালের জন্য নিয়ে এই প্রভু আমার প্রিয় লেখাটা, এগুলো কিন্তু এটা নন ফিকশন। এই নন ফিকশনটাকে যদি কমপ্লিট করা যায়, একটা সেকেন্ড পার্ট তৈরি করা যায় প্রভু আমার প্রিয়র, তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে। এবং আমার মনে হয় যে প্রচুর বাঙালি যারা হয়তো গান্ধী সম্বন্ধে পড়তে চান কিন্তু ইংরাজিতে সমস্যা আছে বলে পড়তে পারছেন না, সরি, তাদের জন্য এই কাজটা একটা কমপ্লিট কাজ হয়ে থাকবে। তো এটা আনন্দ পাবলিশার্সের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আপনাদের ওখান থেকে কেউ দেখে তাহলে এটা করতে পারেন কাজটা। আধখাচড়া ফেলে রেখে দিয়েছেন কাজটা। এরপরে লাস্ট আর একটা অটোবায়োগ্রাফি, নেহেরুর অটোবায়োগ্রাফি, আত্মচরিত, আনন্দ পাবলিশার্স থেকেই বার করা। এটা যে কবে বেরিয়েছিল, 1991 সালে প্রথম আনন্দ সংস্করণ, আর পঞ্চম মুদ্রণ ছিল 2013। সেই সময় 300 টাকা দাম ছিল, আমি 2013-তে কিনেছিলাম। এখানেও বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি ছাপা পাওয়া যাবে, এবং নেহেরুর বেড়ে ওঠা, কাশ্মীর থেকে আস্তে আস্তে করে কাশ্মীরে জন্মে তারপরে আস্তে আস্তে করে ভারতবর্ষের রাজনীতিতে জড়িয়ে পড়া, গান্ধীর সঙ্গে সান্নিধ্য, দেশ স্বাধীন, প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হওয়া ইত্যাদি ইত্যাদি, পুরো ব্যাপারটাই এখানে ধরা রয়েছে। পড়তে পারেন, খুবই ভালো বই। এই বইটা লেখার জন্য নেহেরুকে অন্তত দোষ দেওয়া যায় না, এইটুকু বলতে পারি। বাদবাকি আর অনেক কিছুর জন্যই নেহেরুকে দোষ দেওয়া যেতে পারে। বইটা লিখেছেন, ভালো লিখতেন। নেহেরুর আরও অনেক ভালো বই আছে, সে নিয়ে পরে আলাদা করে আলোচনা করা যাবে। এরপর আরেকটা অটোবায়োগ্রাফি, সেই অটোবায়োগ্রাফিটা আমার কাছে ফিজিক্যাল ফর্মে আছে, বাট কোথায় আছে আমি খুঁজে পেলাম না, আমি কিন্ডেলে দেখাচ্ছি।
ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট, ভগৎ সিংয়ের লেখা। ভগৎ সিং যখন জেলে ছিলেন সেই সময় বসে বসে লিখতেন। ওনারা তো জেলে বসে এই ধরনের অসাধারণ কাজ করতেন, বসে কেউই থাকতেন না। যারা এত বড় মাপের মানুষ ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কেউ বই লিখে ফেলতেন, কেউ প্রবন্ধ লিখে ফেলতেন, কেউ এটা সেটা লিখে ফেলতেন, লেখালেখির মধ্যে থাকতেন। সিনেমা হল এই জেলে বসে ভালো মন্দ খাবার খেয়ে টিভি দেখে খেলাধুলা করে সময় কাটাতেন না। তো এটা অবশ্যই পড়তে পারেন। এগুলোকে তো ভালো বই শুধু বলা যায় না, এগুলো ভালো বইয়ের থেকে অনেক ঊর্ধ্বে। এগুলো একটা বই যেগুলো পড়লে আপনার চিন্তাভাবনা, সেটা রাজনৈতিক চিন্তাভাবনা হতে পারে, সামাজিক চিন্তাভাবনা হতে পারে, বদলে যায়। স্পেকট্রামটা অনেক বেশি লেয়ার চলে আসে স্পেকট্রামে, আপনার চিন্তাভাবনা অনেক বেশি গভীর হয়। তো এই পর্যন্ত হলো বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফির সেকশন। এবারে প্লেন অ্যান্ড সিম্পল হিস্ট্রি কীভাবে জানা যায়, মডার্ন ইন্ডিয়ার বা ফ্রিডম স্ট্রাগলের যে হিস্ট্রি, দুটো বই সেখানে দেখাই। একটা হচ্ছে এনসিইআরটির মডার্ন ইন্ডিয়া, এটা হচ্ছে আর.এস. শর্মার বিপিনচন্দ্রর লেখা। এটা বিপিনচন্দ্রর লেখা, বিখ্যাত হিস্টোরিয়ান। এই বই কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল নেই। আপনি পাবেন, আপনাকে তাহলে কলেজ স্ট্রিটে দৌড়াতে হবে। কলেজ স্ট্রিটে গেলে এরকম একটা কপি আপনি পেয়ে যাবেন, হয়তো নাও যেতে পারেন। আমি কলেজ স্ট্রিট খুঁজেই এরকম একটা নতুন কপি বার করেছিলাম। সেকেন্ড হ্যান্ড যে বুক স্টোরগুলো আছে, এনসিইআরটির ক্লাস 12-এর বই, এটা মডার্ন ইন্ডিয়া। এই বই কিন্তু ডব্লিউবিসিএস এবং ইউপিএসসিতেও এই বই পড়ে বেশিরভাগ ছেলেমেয়েরাই। এই অধম ইউপিএসসির পিছনে 5 বছর সময় নষ্ট করেছিল। সেই জন্য জানা আছে যে এই ধরনের জিনিসগুলো পড়তে গেলে বা জানতে গেলে ফ্রিডম স্ট্রাগল কোন বই থেকে পড়া যায়। এটা একটা লেজেন্ডারি বই, ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, বিপিনচন্দ্ররই লেখা। বিপিনচন্দ্র, তার সঙ্গে মৃদুলা মুখার্জি, আদিত্য মুখার্জি, কে.এন. পানিক্কর, সুচেতা মহাজন। এই অবশ্য পাঠ্য। এর থেকে ভালো বই মডার্ন ইন্ডিয়া সম্বন্ধে জানতে গেলে আর কিছু আছে বলে সেরকমভাবে মনে হয় না। এই হচ্ছে দুটো সিম্পল হিস্ট্রি বই। এবারে স্বাধীনতা সম্বন্ধে এবং স্বাধীনতার ফলে কী হলো, দেশটা কীরকম তৈরি হলো, সেটা জানার জন্য দুটো বই আর সাজেস্ট করবো, ব্যাস তারপরে ভিডিও শেষ। তার মধ্যে প্রথমটা হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পিএম বক্সি কনস্টিটিউশন লেখেননি, এটা তার কম্পাইল করা বই। তো কনস্টিটিউশনের সমস্ত কিছুই এর মধ্যে পেয়ে যাবেন। আমার মনে হয় কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা যে কেউ যে কোনো স্ট্রিমে থাকুক, পেশা যাই হোক, একবার অন্তত পড়া দরকার, জাস্ট বুঝে নেওয়ার জন্যে যে আমাদের দেশে কী সম্ভব আর কী সম্ভব নয়, দেশের ভ্যালু, এথিক্স, মোরালিটি কী, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে দেশ দাঁড়িয়ে আছে আমাদের। জেনারেলি যেটা হচ্ছে বহু বছর ধরে, আমরা রাজনৈতিকদের স্পিচ শুনে শুনে আমরা দেশ সম্বন্ধে বুঝি, তারা আমাদের বুঝিয়ে দেন যে দেশটা কী। অ্যাকচুয়ালি তারা নিজেরাও খুব একটা জানেন না আর কি, পড়াশোনা না থাকলে যা হয় আর কি। এটা কোনো একটা দলের নয়, বেশিরভাগ পলিটিশিয়ানই প্রায় মূর্খ, পড়াশোনা ছাড়া সব কিছুই তারা করে, যার ফলে তাদের গুটি কয়েক বাদে, সবাই একরকম অবশ্যই নয়, কিছু মানুষ বাদে বাকিরা ভুলভাল বুঝিয়ে আসছে, আমরাও সেটা বুঝে আসছি। তো অন্যের মুখে ঝাল না খেয়ে একবার অন্তত কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা পড়ে ফেলবেন পারলে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বোঝাটা মুশকিল, তার কারণ এটা একটা লিগাল ডকুমেন্ট। সেই লিগাল ডকুমেন্টের টেকনিক্যাল জার্গন পেরিয়ে যদি অ্যাকচুয়ালি মানেটা বুঝতে চান, তাহলে তার একটা সহায়িকা হয় ইন্ডিয়ান পলিটি, এম লক্ষ্মীকান্ত। এটা মনে হয় লেখাও আছে, ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন। সুতরাং জ্ঞানের লেভেলটাও আপনি যদি এই বইটা পড়েন সেরকমই হবে। আপনি এটা পড়ে হয়তো সিভিল সার্ভিস পাস করবেন না, কিন্তু অন্তত এই জিনিসটা, পলিটি সম্বন্ধে একজন আইএএস আইপিএস যতটুকু জানে আপনি ততটুকুই জানবেন। তার জন্য এই বইটা পড়তে পারেন। এবার এই এডিশনটা অনেকটাই পুরনো, এটা মনে হয় 2010-12 হবে কিছু একটা। লেটেস্ট একটা দেখে নেবেন, এটা 1000 টাকা দাম আছে প্রবাবলি বইটার। টাটা ম্যাকগ্রো-হিলের বই, খুঁজে পাচ্ছি না কোন সালের, ডাজন্ট ম্যাটার। আপনার যদি কেনার হয় এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটির বই আপনি অনলাইনেও পেয়ে যাবেন, কলেজ স্ট্রিটে তো ডেফিনেটলি পাবেন, ডিসকাউন্ট দেখে নেবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের
স্বাধীনতা দিবস সংক্রান্ত কিছু বইয়ের রেকমেন্ডেশন আমার মনে হয় যে সবারই পড়া দরকার। একবার আমরা তো গল্পের বই পড়তেই থাকি, ফিকশান পড়তে থাকি, বাট নন ফিকশানের এই জিনিসগুলো ভারতবাসী হিসাবে পড়াটা খুব জরুরি। আমি পড়েছি, আমার মতন আরও প্রচুর পুরুষ মহিলা পড়েছেন, আপনিও পড়ে থাকতে পারেন। এর মধ্যে যদি কোনো বই আপনি পড়েছেন তো জানাতে পারেন কেমন লেগেছে। খারাপ লাগার তো কিছু নেই। আর যেমন বললাম যে এটা কোনো রাজনৈতিক পোস্ট নয়, কারোর মনে আঘাত লেগে থাকলে জানবেন যে সেই আঘাত লাগার জন্য আপনিই দায়ী, আমি দায়ী নই। সবাইকেই সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, এটাই বলার। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন আর ভালো বই পড়তে থাকবেন।